নদীর ঘাট থেকে উঠে এসে উঁচু চত্বরটায় একটা মোটা গাছের শিকড়ের ওপর বসেছে সুজাতা। গত 12টা দিন ধরে একটু একটু করে নিজেকে শক্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেছে ও। তমালের আকস্মিক মৃত্যুটা এতটা জোর ধাক্কা দিয়েছিল বুকে যে তা সহ্য করার মতো ক্ষমতা ওর ছিল না। প্রথম 3টে দিন বারবার জ্ঞান হারিয়েছে সুজাতা। তারপর থেকে বাহ্যজ্ঞান শূন্য, পাথরের মূর্তির মতো চুপচাপ বসে থেকেছে। সেভাবে কান্নাকাটি করতে দেখা যায়নি ওকে। এই 12টা দিন নামমাত্র খাবার মুখে তুলে শুধু স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দিয়েছে প্রতিটি পল অনুপল। গত 22 বছরের হাজার হাজার স্মৃতি ভিড় করে আসছে মনের মধ্যে। গাছপালার ফাঁক দিয়ে একটু দূরের মোরামের রাস্তাটা চোখে পড়তেই একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুজাতার বুকের ভেতর থেকে। মনে পড়ে গেল এই গ্রামে প্রথম আসার দিনটার কথা। 22 বছর আগে এই রাস্তা দিয়েই নববধূ সুজাতা এসেছিল এই গ্রামে। রাস্তাটা তখনও তৈরি হয়নি। মাটির উঁচু নিচু রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে বাড়ির কাছাকাছি পৌঁছে গাড়িতেই বমি করে ফেলেছিল ও। মফস্বল এলাকার মেয়ে সুজাতা। সুজাতাদের বাড়ির পাশ দিয়ে পিচের রাস্তা চলে গেছে। ওদের এলাকায় বড় বাজার, 3-4টে স্কুল, কলেজ, হাসপাতাল, বড় বড় খেলার মাঠ সবই আছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও ভীষণ রকম উন্নত জায়গাটা। সেই মেয়েকে বিয়ে করে এই রকম একটা অনুন্নত গ্রামে নিয়ে আসতে হয়েছিল বলে এমনিতেই বেশ সংকোচে ছিল তমাল। তারপর আবার বিশ্রী রাস্তার দোষে সুজাতা বমি করে ফেলায় ওর সংকোচ আরও বেড়ে গিয়েছিল। জলের বোতল, রুমাল এগিয়ে দিয়ে করুণ দৃষ্টিতে সুজাতার মুখের দিকে তাকিয়েছিল ও। খুব কষ্ট হচ্ছে তোমার? সুজাতা জানিয়েছিল তেমন কষ্ট হয়নি ওর, ও ঠিক আছে। বাড়ি ঢোকার আগে গাড়িতে বমি করার কথা শুনে ঠাকুমা শাশুড়ি বলেছিলেন, এটা খুব ভালো লক্ষণ, নাতবো আমাদের পয়মন্ত। নিজের সাদা কাপড় আর ফাঁকা হাত দুটোর দিকে তাকিয়ে মনে মনে বলল সুজাতা, হায় ঈশ্বর, এই বুঝি পয়মন্তের লক্ষণ। অবশ্য এসব কথা এখন আর না ভাবাই ভালো, কারণ ওকে পয়মন্ত বলার মানুষটাই তো আর বেঁচে নেই। এখন যারা আছেন তারা ওকে পয়মন্ত বলেনি কোনো দিনই। এখন তো আবার তাঁরা ওর সম্বন্ধে সমালোচনার ঝড় বইয়ে চলেছেন বাড়িতে। শাশুড়ি ননদদের মুখে একটাই কথা, ওই অলক্ষণে বউ যদি বাড়ির ছেলেটাকে বাড়ি ছাড়া না করত তাহলে এমন অকালে প্রাণ হারাতে হতো না ছেলেটাকে। খুব মনে করেছিল ছেলেমেয়ের পড়াশোনার নাম করে সংসার ছেড়ে বাইরে থেকে সুখে থাকবে। দেখো এবার কেমন সুখ হলো, আবার তো সেই গ্রামের বাড়িতেই ঢুকতে হলো। সুজাতা একটু স্বাভাবিক হতেই সমূর্তি ধারণ করেছেন এরা। আড়ালে আবডালে করা এই আলোচনাগুলো গত 2 দিন ধরে বারবার কানে এসেছে। নিজের চরম দুর্দিনেও সহানুভূতির বদলে এই কথাগুলো যে সুজাতার কপালে জুটবে তা আশা করেনি ও। এসবের মধ্যে থেকে মাকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে সম্পূর্ণা। একদিকে মা, অন্যদিকে ভাই, দুজনকেই মানসিকভাবে সাপোর্ট দিয়ে চলেছে 21 বছরের মেয়েটা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তমাল মুখার্জি পড়াশোনা শেষ করে 24 বছর বয়সেই ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি পেয়ে গিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধু সুমন্ত রায়ের সঙ্গে ওদের বাড়ি গিয়ে আলাপ হয়েছিল সুজাতার সঙ্গে। সুজাতা ও তমাল দুজনেরই ভালো লাগে দুজনকে। এর কারণ ছিল একটাই, দুজনেই ছিল রবীন্দ্র কবিতার অসম্ভব ভক্ত। 2 বছর ধরে
ছুটি ছাটায় সুজাতাদের বাড়ি গেছে তমাল। ওখানে গিয়ে ওরা দুজনে ডুবে গেছে কবিতার মধ্যে। কবিতার মাধ্যমেই ওদের প্রেম গাঢ় হয়েছিল একসময়, তারই পরিণতিতে পরিণয়। তমাল চাকরি পাওয়ার 1 বছর পরই বিয়েটা হয়ে গিয়েছিল ওদের। সুজাতার তখন MA পরীক্ষা দেওয়া হয়ে গেছে। বিয়েটা দুবারই সমর্থনে আনুষ্ঠানিকভাবে হলেও সুজাতাকে অন্তর থেকে মেনে নিতে পারেননি তমালের 2 দিদি। সময় যত গড়িয়েছে ততই শাশুড়ি চন্দনা মুখার্জির সঙ্গেও দূরত্বটা বেড়ে গিয়েছে সুজাতার। তবুও মানিয়ে নিয়ে একই সংসারে পাশাপাশি থাকতে হয়েছে সুজাতাকে। কারণ ও জানতো যে মাকে কোনো রকম মানসিক কষ্ট দিতে চায় না তমাল। চাকরি করার ইচ্ছে ছিল সুজাতার। ওর চাকরি করার ব্যাপারে তমালের পূর্ণ সমর্থন থাকলেও ঘোরতর আপত্তি ছিল চন্দনা দেবীর। তাই সংসারের কাজকর্ম করেই জীবনটা কাটিয়ে দিতে হয়েছে সুজাতাকে। নিজের ব্যাপারে সবটুকুকে মেনে নিলেও ছেলে মেয়েদের ব্যাপারে কোনো রকম আপোষ করতে রাজি ছিল না সুজাতা। তাই মেয়ের উচ্চ মাধ্যমিক ও ছেলের মাধ্যমিকের পর ওদের উচ্চশিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শহরে বাড়ি ভাড়া করে থাকার জন্য অনুরোধ করেছিল তমালকে। ছেলে মেয়েদের পড়াশোনা ও নিজের অফিস যাতায়াতের সুবিধার কথা ভেবে 2 বছর আগেই শ্রীরামপুরে ঘর ভাড়া নিয়েছিল তমাল। এই নিয়ে চন্দনা মুখার্জি অসন্তোষ প্রকাশ করলে গ্রামের বাড়িতে রাঁধুনি রাখার ব্যবস্থা করেছিল তমাল। তবে ভাড়া বাড়িতে থাকাটা পছন্দ ছিল না তমালের। তাই তখনই একটা 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুক করেছিল। শুধু সুজাতার নামেই কিনতে চেয়েছিল তমাল ফ্ল্যাটটা। তাতে জোরালো আপত্তি জানিয়েছিল সুজাতা। তাই ফ্ল্যাটটা ওদের দুজনের নামেই কেনা হয়েছিল। তমালের কেনা নতুন ফ্ল্যাটে 1.5 মাস আগে গৃহপ্রবেশ হয়েছে। নিজের উপার্জনের টাকায় কেনা ফ্ল্যাটে এসে তমাল বলেছিল, জানো তো সু, একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এতদিনে তোমার জন্য কিছু করতে পারলাম। সেদিন ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে ওরা দুজনে ব্যালকনিতে এসে বসেছিল। অনেক দিন পর ওরা আবার মিলিত কণ্ঠে আবৃত্তি করেছিল কবিগুরুর নির্ভয় কবিতা। হাতে হাত রেখে একে অন্যের চোখে চোখ রেখে আবৃত্তি করেছিল ওরা। তমাল আবৃত্তি করেছিল কবিতার শেষ লাইন দুটো, এই গৌরবে চলিব এ ভবে যতদিন দহি বাঁচি, এবানি প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। সেদিনের কথা মনে পড়তে আবার চোখ ছাপিয়ে জল এলো। আঁচলের খুঁটে চোখ মুছে ঘাটের দিকে তাকালো সুজাতা। গাছের ফাঁক ফোকর দিয়ে ছেলেকে দেখার চেষ্টা করল। সৌহার্দ্য হয়তো একটু বেশি জলে নেমেছে, তাই দেখা গেল না। ভাগ্যের নিদারুণ পরিহাসে কোথা থেকে কি হয়ে গেল। গৃহপ্রবেশের মাত্র 1 মাস পরই অফিসে কাজ করতে করতে ম্যাসিভ অ্যাটাক হয়ে মারা গেল তমাল। 47 বছর বয়সে ওর এই আকস্মিক মৃত্যুর জন্য সুজাতাকেই দায়ী করেছে শ্বশুরবাড়ির লোকজন। গৃহপ্রবেশের দিন তমালের বাবা ছাড়া আর কেউ যায়নি। কারণ তমাল ফ্ল্যাটটা কেনায় ক্ষোভে ফেটে পড়েছিল শাশুড়ি ও ননদেরা। সেদিনও ওরা অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সুজাতাকেই। ওদের ধারণা হয়েছিল সুজাতার চাপেই ফ্ল্যাটটা কিনতে বাধ্য হয়েছে তমাল। তমালের মৃত্যুর পর ওদের সেই ধারণা আরও বদ্ধমূল হয়েছে। ওরা মনে করেছেন যে নিজেদের অত বড় বাড়ি থাকা সত্ত্বেও ফ্ল্যাটটা নিশ্চয় ইচ্ছের বিরুদ্ধে কিনেছিল তমাল। তাই মানসিক চাপেই এই আকস্মিক মৃত্যু। অন্য সবাইকার কথা না হয় বাদই দিল, কিন্তু যে শ্বশুরমশাই
এত দিন ধরে সুজাতাকে সাপোর্ট করেছেন সমস্ত ব্যাপারে। তার চোখ মুখেও বিরক্তি ফুটে উঠতে দেখেছে সুজাতা। ভাবলে বড় অবাক লাগছে সুজাতার। একবারও কেউ ওর কষ্টের পরিমাণটা হিসেব করছে না। কি ঝড় যে অহর্নিশ বয়ে চলেছে ওর বুকের মধ্যে, সেটা ও ছাড়া উপলব্ধি করছে শুধু ওর ছেলে মেয়েরা। মুণ্ডিত মস্তক সৌহার্দ্যকে এবার দেখতে পেল সুজাতা। স্নান সেরে ঘাট থেকে উঠেই ও মায়ের দিকে তাকালো। ওর পিছন পিছন জল থেকে উঠে এলো সম্পূর্ণা। সুজাতার মা বাবা কেউই বেঁচে নেই আজ। চাকরির কারণে দাদা বৌদি দুজনেই এখন বিদেশে, তাই সম্পূর্ণার কাঁধে এখন অনেক দায়িত্ব চেপেছে। কিছুক্ষণ আগে সুজাতাকে স্নান করিয়ে ওপরে তুলে দিয়ে গিয়ে ও আবার ঘাটে নেমে গেছে ভাইয়ের পাশে থাকার জন্য। হঠাৎ করেই একটু বেশি পরিণত হয়ে উঠেছে সম্পূর্ণা। নিজের কর্তব্যের ব্যাপারে ওর এই বেশি রকম সচেতনতা দেখে বিস্মিত হচ্ছে সুজাতা। আসলে মেয়েটা হয়তো বুঝতে পারছে যে এখন মা আর ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য ও ছাড়া আর কেউই নেই। তাই নিজের শোক ভুলে ও দুজনকে সামলাচ্ছে। 19 বছরের যুবক সৌহার্দ্য একটু আগে বাবার পারলৌকিক কাজ শেষ করেছে। বাবার উদ্দেশ্যে নিবেদন করা অন্নব্যঞ্জন নদীতে ফেলে ডুব দেওয়ার বিধান দিয়েছিলেন কুলপুরোহিত। সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছেলেটা সমস্ত নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করেছে। ওর দিকে তাকিয়ে মনে পড়ে গেল তমালের কথা। তমাল সব সময় বলতো, ছেলেকে অত নিজের কাছে আগলে রেখো না সু, ওকে একটু একা একা ছাড়ো, নিজের মতো করে বড় হতে দাও ছেলেটাকে, নিজের ওপর কনফিডেন্স বাড়ুক, না হলে ও ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করবে কি করে। খরচের কথা না ভেবে সুজাতা চেয়েছিল ছেলেকে ডাক্তারি না পড়িয়ে ইঞ্জিনিয়ারিং পড়াতে, কিন্তু তমালের আগাগোড়া ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তারি পড়ানোর। তমালের সে ইচ্ছার অবশ্যই মর্যাদা দেবে সুজাতা। তাতে যদি শেষবারের মতো আরও একবার সকলের বিরুদ্ধে যেতে হয় হবে। কাল রাত্রেই ছেলে ও মেয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে সুজাতা। শ্বশুরবাড়ির সকলে যতই চাপ সৃষ্টি করুক না কেন, তার কাছে মাথা নত করবে না কিছুতেই ও। সৌহার্দ্যের ডাক্তারি পড়ায় ইতি টেনে বাবার পরিবর্তে রেলের যে কোনো জব করতে দেবে না ওকে। সম্পূর্ণ কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, ওর এখন 3rd ইয়ার। এই অবস্থায় ও যদি কাজে জয়েন করে তাহলে ওরও পড়াশোনা মাঝপথে থেমে যাবে। মেয়েটাকে নিয়েও ওর বাবার যে স্বপ্ন ছিল, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ও ভর্তি হওয়ার পর তমাল বলেছিল, জানিস পর্ণা, কেমিস্ট্রি ছিল আমার খুব প্রিয় সাবজেক্ট। আমি একসময় স্বপ্ন দেখতাম যে কেমিস্ট্রি নিয়ে পড়ে রিসার্চ করব আমি, কিন্তু বাবার ইচ্ছে ছিল আমাকে ইঞ্জিনিয়ার করানোর, তাই বিটেক পড়তে হলো। বাবার গলা জড়িয়ে ধরে সম্পূর্ণা বলেছিল, তুমি চিন্তা করো না বাবা, তোমার আশা আমি পূরণ করার নিশ্চয় চেষ্টা করব। তমালের চোখ দুটো আনন্দে চকচক করে উঠেছিল। বলেছিল, সেটা যদি পারিস তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। গত 2-3 দিন ধরে অনেকের অনেক কথা কানে আসছে সুজাতার। তমালের মা ও দিদিরা তমালের মৃত্যুর পর হঠাৎ করে কর্তব্য সচেতন হয়ে উঠেছেন। তাঁরা চাইছেন ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে সুজাতা যেন দেশের বাড়িতেই থাকে এবার থেকে। সৌহার্দ্য যেন ডাক্তার হওয়ার আশা ছেড়ে বাবার পরিবর্তে রেলে যে কোনো পোস্টে একটা কাজে ঢুকে পড়ে। বাপমরা মেয়ে সম্পূর্ণার ব্যাপারেও ভেবেছে তারা। 1 বৎসর পর তমালের বাৎসরিক কাজ হয়ে গেলেই যেন সম্পূর্ণার বিয়ে দেওয়া যায়।
তার জন্য দেখাশোনা শুরু করতে চায় ওর পিসিরা। সকলের সব কথা চুপচাপ শুনে গেছে সুজাতা। নিজের সিদ্ধান্তের কথা এখনো কাউকে জানায়নি। ও জানে যে চাকরিটা ও নিজে করতে চায়, কথাটা জানালে নিমন্ত্রিত আত্মীয় স্বজনদের সামনেই সিন ক্রিয়েট করবে সকলে। ব্যাপারটা তখন বড় দৃষ্টিকটু লাগবে। তাছাড়া নিজের বিধ্বস্ত মন নিয়ে ওদের সঙ্গে তর্ক বিতর্ক করার ইচ্ছেও ওর নেই। তাই সম্পূর্ণা নিজেই দায়িত্ব নিয়েছে নিজেদের সিদ্ধান্ত সকলকে জানানোর। আজ নিয়মভঙ্গ হলেই সব কাজ শেষ। তমালের অফিস থেকে কলিগরা এসেছেন সিনিয়ররাও। সবাই মিলে দেখা করতে এসেছিলেন তারা সুজাতার সঙ্গে। ওদের প্রশ্নের উত্তরে সুজাতা জানিয়ে দিয়েছে নিজের সিদ্ধান্তের কথা। শুনে সবাই খুশি। ক্ল্যারিক্যাল জব পাবে সুজাতা। ওনারা কথা দিয়েছেন কাজের ব্যাপারে সুজাতাকে সমস্ত রকমভাবে সহায়তা করবেন ওরা। শুধু তাই নয়, তমালের প্রাপ্য টাকা পয়সা পাওয়ার ব্যাপারেও হেল্প করবেন। শুনে কিছুটা স্বস্তি পেয়েছে সম্পূর্ণা। নিমন্ত্রিতদের খাওয়া প্রায় শেষ। অল্প কিছু আত্মীয় স্বজন বাকি। শেষ ব্যাচ বসছে। সম্পূর্ণা আর সৌহার্দ্য মাকে নিয়ে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ হন্তদন্ত হয়ে দুই মেয়েকে নিয়ে পথ আটকালেন চন্দনা দেবী। বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস তোরা? ওখানে সব তো মাছের ছোঁয়া। ওখানে তোর মা খাবে কি করে? তোর মায়ের জন্য ভাতে ভাত রান্না করা হয়েছে। এভাবে লোকজনদের মধ্যেখানে পথ আটকানোর জন্য বিরক্ত হয়ে সম্পূর্ণা বলল, মা তো মাছ খাবে, তবে প্যান্ডেলে খেতে অসুবিধে কোথায়? ফুঁসে উঠলেন চন্দনা। কি অলক্ষণে কথা বলছিস? এই মুখার্জি পরিবারের কোনো বিধবা কখনো মাছ খেয়েছে? তোর ঠাকুমা পিসি ঠাকুমাকে তোর মা দেখেনি নাকি? ওরা তো সেই অল্প বয়স থেকে বিধবা হয়ে নিরামিষই খেয়েছে সারা জীবন। এই ধরনের কথাবার্তা শুনে খারাপ লাগছে সুজাতার। মেয়ের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি না হয় ভাতে ভাতই খাবো, তোরা খেয়ে নে। সৌহার্দ্য বলল, তা হয় না মা। তুমি খাওয়া দাওয়া ঠিকমতো না করলে পুষ্টির অভাবে শরীর ভেঙে যাবে, তখন কাজকর্ম করবে কি করে? ভেঙচি কাটলেন তমালের বড়দি। ওরে আমার ডাক্তার রে, পাস না করেই সব জেনে গেছে। সম্পূর্ণা মায়ের হাত ধরে টান দিল। এসো মা, আমাদের খুব খিদে পেয়েছে। তুমি না খেলে আমরা যে খেতে পারবো না। তোমার আর কারো কথা শোনার দরকার নেই। সমাজের এই যুক্তিহীন নিয়মের বিরুদ্ধে হঠাৎই বিদ্রোহী হয়ে উঠল সুজাতার মনটা। সব দ্বিধা কাটিয়ে মেয়ের হাত ধরে প্যান্ডেলে গিয়ে বসল। নিয়মভঙ্গ হয়ে গেছে। সুজাতাও ছেলে মেয়েদের সঙ্গে খেয়েছে। অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে খেতে তেমন কিছুই পারেনি, তবু মাছ মুখে দিয়েছে। এখন বিদায়ের পালা। সম্পূর্ণা ফোন করে গাড়ির ব্যবস্থা করে রেখেছিল আগেই। তমালের কলিগরা বাড়িতে জানিয়ে গেছে যে সুজাতা নিজেই চাকরিটা করতে চায়। শুনে থেকে ক্রোধে ফেটে পড়ছিলেন চন্দনা মুখার্জি আর উনার দুই মেয়ে। ব্যঙ্গ বিদ্রূপের চোটে অতিষ্ঠ হয়ে উঠেছে সুজাতা। এরই মধ্যে চন্দনা দেবীর তীক্ষ্ণ কণ্ঠস্বর সুজাতার কানে এসে বিঁধল। কি ভেবেছে ওই বউ? মুখার্জি বাড়ির এতদিনের সব নিয়ম, সব সংস্কারকে এইভাবে ভেঙে দেবে? এটা আমি হতে দেব না। চন্দনা দেবীর কথার কোনো উত্তর দিল না সুজাতা, সম্পূর্ণা বা সৌহার্দ্য। কিছুতেই কোনো কাজ হচ্ছে না দেখে শেষ বিস্ফোরণটা ঘটালেন তমালের বাবা তারক মুখার্জি। নাতির উদ্দেশ্যে বললেন, তোরা আজকে যেটা করতে চলেছিস সেটা আমি এত সহজে মেনে নেব না। এ বাড়ি থেকে যদি যেতে হয় তোদের, তাহলে সারা জীবনের মতোই যেতে হবে। সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবি তোরা।
আমি সব সম্পত্তি আমার 2 মেয়ের ছেলেদের নামে লিখে দেব। সৌহার্দ্যের দীর্ঘ কণ্ঠস্বর শুনে চমকে উঠল সবাই। তাই করো তুমি দাদু, তোমার সম্পত্তিতে কোনো লোভ নেই আমাদের। আমার বাবা চেয়েছিলেন তার ছেলেমেয়েরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় ও মানুষের মতো মানুষ হয়। মাকে পাশে নিয়ে সেই চেষ্টাই করব আমরা 2 ভাই বোন। তোমরা তোমাদের মতো করে ভালো থেকো। গাড়িটা দরজায় দাঁড়িয়ে হর্ন দিচ্ছিল অনেকক্ষণ ধরে। চোখের জল আঁচলে মুছে মেয়ের হাত ধরে গাড়িতে উঠল সুজাতা। আজ নিয়মভঙ্গের দিনেই শুরু হলো তার মুখার্জি পরিবারের সমস্ত নিয়মকে ভাঙার পালা।